প্রিয় দর্শক, শুভেচ্ছা আমন্ত্রণ জানাই বৈশাখী টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন আরআরএম গ্রুপ বিজনেস বাংলাদেশে। সঙ্গে আছি আমি মিঠুন মুস্তাফিজ। আরআরএম বিজনেস বাংলাদেশ সম্ভাবনার কথা বলে, বিজনেসের কথা বলে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের কৃষি গবেষণা ও অর্থনীতি। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমার সাথে যোগ দিয়েছেন ডক্টর রফিকুল ইসলাম মণ্ডল, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। আপনাকে স্বাগত জানাই। আলোচনা শুরু করার পূর্বে প্রিয় দর্শক, চলুন দেখে আসি ডক্টর রফিকুল ইসলামের উপর নির্মিত ছোট্ট একটি তথ্যচিত্র। কৃষি বিজ্ঞানী ডক্টর রফিকুল ইসলাম মণ্ডলের জন্ম 1954 সালের 2 ডিসেম্বর রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার খালাসপীর গ্রামে। শৈশবকাল কাটে নিজ গ্রামেই। ডক্টর রফিকুল ইসলাম শৈশবকাল থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি 1970 সালে পীরগঞ্জের কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং 1972 সালে বিখ্যাত রংপুর কারমাইকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি 1978 সালে ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং 1980 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1986 সালে ডক্টর রফিকুল ইসলাম যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে পুনরায় এমএস ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে লাভ করেন পিএইচডি ডিগ্রি। সুদীর্ঘকাল তিনি কৃষি গবেষণা ও উদ্ভাবনের সাথে সম্পৃক্ত ছিলেন। 2010 সাল থেকে 2017 সাল পর্যন্ত অবসরে যাওয়া পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। তিনি মহাপরিচালক থাকাকালীন 2014 সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক লাভ করে। এতক্ষণ আমরা ডক্টর রফিকুল ইসলাম মণ্ডলের ওপর নির্মিত ছোট্ট একটি তথ্যচিত্র দেখলাম। আলোচনা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের কৃষি গবেষণা অর্থনীতি। আলোচনা শুরুর পূর্বে এই বিষয়ের উপর আমরা আরও একটি তথ্যচিত্র দেখতে চাই। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশের শতকরা 80% মানুষ কৃষি কাজের সাথে সম্পৃক্ত। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কৃষির উপর নির্ভরশীল। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে একসময় তীব্র খাদ্য সংকট ছিল, কিন্তু আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্র। বাংলাদেশের 16 কোটি মানুষকে আজ খাদ্যের জন্য উদ্বিগ্ন হতে হয় না। দেশের উৎপাদিত খাদ্যশস্য আজ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। এটা সম্ভব হয়েছে সরকারের সঠিক মহাপরিকল্পনা ও কৃষি বিজ্ঞানীদের কৃষি সম্পর্কিত নতুন নতুন উদ্ভাবনের জন্য। কৃষি বিজ্ঞানী ও বাংলার কৃষকের নিরলস পরিশ্রমে আজ বাংলাদেশ কৃষিক্ষেত্রে এনেছে বৈপ্লবিক ঈর্ষণীয় সাফল্য। কৃষি সম্পর্কিত সঠিক নীতিমালা, উন্নত বীজ উৎপাদন, কৃষি উপকরণ, সার ও কীটনাশক সহজলভ্যতা, কৃষকদের সঠিক জ্ঞানদানের মাধ্যমে বাংলাদেশের কৃষি ব্যবস্থা হয়েছে অনেক বেশি আধুনিক ও সমৃদ্ধ। কৃষককে আজ অন্যের মুখাপেক্ষী হতে হয় না। সহজ শর্তে ও সুদবিহীন কৃষি ঋণ এবং ডিজিটাল পদ্ধতিতে সঠিক পরামর্শ দানের মাধ্যমে দেশের কৃষকেরা উপকৃত হচ্ছে। ফলে দেশের কৃষি ব্যবস্থায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। কৃষি গবেষণা ও কৃষি উৎপাদনে আজ বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেলে পরিণত হয়েছে। তবে এখনও পুরোপুরি কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। উন্নত প্রযুক্তির ব্যবহার আজ সময়ের দাবি। চীন ও ফিলিপাইনের অনুকরণে উন্নত গবেষণা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ হতে পারে বিশ্ব কৃষিতে নেতৃত্ব দানকারী উন্নত রাষ্ট্র। প্রিয় দর্শক, এতক্ষণ বাংলাদেশের কৃষি গবেষণা এবং অর্থনীতির ওপর নির্মিত এই তথ্যচিত্র দেখলাম। এ পর্যায়ে শুরু করতে চাই আলোচনা। ডক্টর রফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাই এই আলোচনায়। আমরা শুরু করতে চাই এভাবে। বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ। এখনও পর্যন্ত এই দেশের মানুষ, প্রায় 80% মানুষ সরাসরিভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু এই কৃষিকে আরও উন্নয়নের জন্য, আরও বিকাশ ঘটানোর জন্য যে ধরনের গবেষণা প্রয়োজন বা দরকার, আমরা কি সেই ধরনের গবেষণা পর্যন্ত এখনো পৌঁছতে পেরেছি কিনা? আপনাকে ধন্যবাদ। আমরা জানি কৃষি গবেষণা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, কিন্তু আমরা যে গবেষক হিসাবে আমরা যদি দেখি যে এখন পর্যন্ত আমরা সেই অর্থে সেই উন্নত গবেষণা আমরা বুঝতে পারি নাই। এখনও কিন্তু অন্যান্য দেশে, পৃথিবীর উন্নত দেশে গবেষণার
স্পেশালি যদি ইন্ডিয়ার কথা বলি বা অন্যান্য দেশের কথা বলি, তাদের চেয়ে আমরা পিছনে আছি। কিন্তু আপনি যদি বিভিন্ন দিক কম্পেয়ার করেন, তাতে আমরা এখন তত পিছনে নেই, আমরা অনেক অ্যাডভান্স। সেটা প্রতিটি ক্ষেত্রে কৃষি গবেষণা, তার পাশাপাশি ধান গবেষণা, পাট গবেষণা, ইকো গবেষণা, আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট যে সমস্ত ফসল নিয়ে গবেষণা করে, প্রতিটা ফসলের উপরেই এখন পর্যন্ত নতুন নতুন জাত, নতুন নতুন উৎপাদন প্রযুক্তি এবং সেটা প্রসেসিং প্রযুক্তি, এবং সেটা এখন আজকের যে বিষয় বাণিজ্যিক বিষয়, সেখানেও কিন্তু বাণিজ্যিকভাবেও বিভিন্ন ফসল এখন চাষ হচ্ছে। এখানে অনেক কিছুই বলা যাবে। আপনি নতুন নতুন একটা উদাহরণও দিতে পারি। আমরা শীতকালে দেখেছি আগে টমেটো, এখন কিন্তু সারা বছরে বাজারে গেলে আপনি পাকা টমেটো দেখতে পান। এটা বিদেশ থেকে আমদানিকৃত না, এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত টমেটো কিন্তু সারা বছরই পাওয়া যায়। আমরা এই আলোচনায় একটা জিনিস অবশ্যই একটু সীমাবদ্ধ করতে চাই, সেটি হচ্ছে কৃষির মধ্যে গরু গরু লালন পালন, হাঁস পালন, মুরগি পালন, ফিশারিজ সবকিছুই চলে আসবে। তার মধ্যে আমরা কৃষিজ শস্য ক্রপসের দিকে নজর রাখতে চাই। যে এখন একটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচিত হচ্ছে যে স্যালাইনিটি টলারেন্স, যে শস্য আমাদের দরকার। কারণ এই বাংলাদেশ দুর্যোগ দুর্বিপাক প্রবণ একটি দেশ, নানা কারণে, নানা প্রাকৃতিক কারণেই। তো আমাদের এমন ধরনের খাদ্যশস্য উৎপাদন করতে হবে যেগুলো লবণাক্ততা সহিষ্ণু হয়। আমাদের গবেষণাটা এই ক্রপস উৎপাদনের ক্ষেত্রে কত দূরে গিয়েছে বা সাফল্য কি? অনেকটাই এগিয়েছে। আপনারা হয়তো দেখেছেন ধান গবেষণা ইনস্টিটিউট থেকে বের হয়েছে স্যালাইন রেজিস্ট্যান্ট ধান। ঠিক একইভাবে বিনা, যেটা ময়মনসিংহে আছে, ওখান থেকেও স্যালাইন রেজিস্ট্যান্ট ধান বের হয়েছে, ধান হচ্ছে। এর পাশাপাশি আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট যেহেতু অনেকগুলো ফসল নিয়ে গবেষণা করা হয়, সেই ফসলের মধ্যে আমরা স্ক্রিনিং করতে যে কোন কোন ফসল ওই সমস্ত স্যালাইন এলাকাতে করা সম্ভব, আমাদের প্রযুক্তিগতভাবে অথবা লবণ সহ্য করতে পারে। এটার মধ্যেও দেখা যাবে কোনো ফসল একদম সহ্য করতেই পারে না, আবার কোনো ফসল কিছু হলে সহ্য করতে পারে। যেমন বলা হয় যে সূর্যমুখীর যে নতুন জাত, এটা কিন্তু স্যালাইন সহ্য করতে পারে কিছুটা, এটা নট নেসেসারি যে পুরো এক লবণের মধ্যে হবে। ঠিক একইভাবে আমাদের ওই অঞ্চলের জন্য এই গম বলেন, তিল বলেন, বেশ কিছু সয়াবিন, লবণাক্ততা সহিষ্ণু বলতে আমরা কত দূর পর্যন্ত, কোন লেভেল পর্যন্ত সহ্য করতে পারলে তাকে বলবো যে লবণাক্ততা? আমরা এখন বলছি যে লবণের একটা লিমিট আছে, যেটা পার হয়ে গেলে আর পারবে না। এই 8-10 ডিসিসিএম পার হয়ে গেলেই কোনো ফসলই টিকবে না। আমরা চাচ্ছি যে সমস্ত এলাকাতে লবণাক্ততা কম থাকবে, সেই সমস্ত এলাকাতেই প্রধানত কিভাবে নতুন ফসল নিয়ে যাওয়া যায় সেটাই আইডেন্টিফাই করা। যে কোন শুধু ফসল হিসেবে নয়, দেখা যাচ্ছে একই ফসলের কোনো জাত সহ্য করতে পারতেছে, কোনো জাত সেটা পারতেছে না। কাজে আমরা ওই নতুন যে জাত আসতেছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে দিস ভ্যারাইটি সুইটেবল ফর স্যালাইন রেজিস্ট্যান্ট, এবং ওখানে বলে দেওয়া হয় যে এটার ক্যাপাসিটি কত, 7 ডেসিসিমাম বা অথবা তার কম বা বেশি। একসময় বলা হতো যে 7.5 কোটি মানুষের দেশ, তখন খাদ্য সংকট ছিল, ধান গম উৎপাদনে সংকট ছিল, সরবরাহে ঘাটতি ছিল। সেই বাংলাদেশে এখন 17 কোটির কাছাকাছি মানুষ, যে 17 কোটি মানুষ খাচ্ছে উদ্বৃত্ত খাদ্য, বিদেশে রপ্তানি করছে। অবশ্যই এর পেছনে গবেষণার সেই অবদান আছে এবং গবেষণার সাফল্য আছে। আমাকে যদি আপনি উল্লেখযোগ্য কিছু অর্জনের কথা বলেন গবেষণা। অর্জনের শুরুতেই বলবো, শুরুতে একটা বক্তব্য বলতে হয়। আমি কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষিতে ভর্তি হয়েছি 1973 সালে। সেই সময় আমাদের মধ্যে আন্দোলন চলতেছিল যে কৃষিবিদরা ইঞ্জিনিয়ার ডাক্তারদের মতো প্রথম শ্রেণীর মর্যাদা সম্পন্ন ছিল না। তখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিজিট করেছিলেন। সেই সময় আমরা তার কাছে দাবি করেছিলাম যে আমাদের প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হোক। অনেক দিন ধরেই দাবি চলতেছে, তো স্বাধীনতার পরে এটা আরও প্রকট ধারণ করে। তখন উনি বলছিলেন এবং ঘোষণা দিয়ে বলেছেন যে আমি আজ থেকে তোমাদের কৃষিবিদদের, যেহেতু কৃষিভিত্তিক দেশ, অনেক ব্যাকগ্রাউন্ড বলেছেন, বলার পর উনি বলেছেন প্রথম শ্রেণী মর্যাদা দিলাম, বিনিময়ে একটা কাজ করতে হবে যে আমার যে 7-7 কোটি মানুষের দেশে 30 লক্ষ টন খাদ্য ঘাটতি, 30 লক্ষ টন, এই ঘাটতি তোমাদের পূরণ করতে হবে। আপনার সময়কালের যে উল্লেখযোগ্য অর্জনগুলো আপনি মনে করেন যে এগুলো আপনার অ্যাচিভমেন্ট স্বীকৃতির মাধ্যমে স্বীকার করতে হয়। প্রথমে একদিক দিয়ে বলা হয় যে আমরা কতগুলো জাত বের করেছি বিভিন্ন ফসলের। 2-1টা উদাহরণ জাতের আগে দিই, তারপরে বলবো আমার অর্জন। আমার আমলেই আবিষ্কার হয়েছে এমন এক আম, যার নাম হলো বাড়ি আম 11, একটা ভ্যারাইটি, যে আমের গাছে সারা বছরে আম ধরবে।
সেগুলো এখন রোপিত হচ্ছে এবং আম দিচ্ছে। এখন হচ্ছে, এবং একই গাছের মধ্যে পাকা আম পাবেন, কাঁচা আম পাবেন, গুটি আম পাবেন এবং মুকুল পাবেন, অর্থাৎ কন্টিনিউয়াসলি এটা হলো। আগে কিন্তু ছিল অফ টাইমেও আম হয়, কিন্তু এইটা হলো বিভিন্ন সময়ে ধরবে এবং বিভিন্ন স্টেজের আম আপনি একই গাছের মধ্যে পাবেন। এইটা একটা আমি বলি। এছাড়াও আমরা বের করেছি বেগুনের যে বিটি বেগুন, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, যেখানে বিটি জিন ইন্ট্রোডাকশন করা হয়েছে, করার ফলে ডগাও ফল ছিদ্রকারী যে প্রধান যেটা পোকা বেগুনের ক্ষেতে বেগুন ছিদ্র করে সবাই আমরা জানি, সেইটা আর করবে না। আপনার সময়ে কৃষি গবেষণা ইনস্টিটিউট স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়। কোন অর্জনের জন্য এই পুরস্কারটি এলো? বাংলাদেশের সবচেয়ে বড় সম্মানজনক পুরস্কার। সবচেয়ে সম্মানজনক পুরস্কার। আমরা বিভিন্ন ফসল, আপনি গম, স্বাধীনতার পথে গমের প্রোডাকশন যদি বলেন, আমার মনে হয় সারা দেশে 1 লাখ টনও হয়নি। আর এখন আমাদের এর আগের চেয়ে একটু কমছে, কিন্তু গম আমরা 12 লাখ, 13 লাখ, 14 লাখ টন উৎপাদন করতেছি। এগুলো এক। যে ভুট্টা এদেশে হতো না, ফসল হিসাবে হতো না, এখন 27 লক্ষ টন ভুট্টা উৎপন্ন হয়। ভুট্টার অ্যাডভান্টেজ হলো যে এটা C4 প্লান্ট, এটার ক্যাপাসিটি অনেক বেশি, যেহেতু তার পাতা বড়, তার ফটোসিনথেটিক ক্যাপাসিটি বেশি, ফলন বেশি। প্রায় ম্যাক্সিমাম ভ্যারাইটিরই 9 টন, 10 টন, 11 টন পার হেক্টর ফলন। রাইসের ক্ষেত্রে আমার কোনো অবস্থাতেই 6-7 টন পার হওয়া খুব কঠিন। সেই ক্ষেত্রে আগামী দিনের আমাদের যে বর্ধিত জনসংখ্যা এবং এদেশের যে পোলট্রি ফিড থেকে ফিশারি ফিড তৈরি করার জন্য আমাদের ভুট্টা আস্তে আস্তে বাড়তেছে এবং এটা বলার অপেক্ষা রাখতেছে না। এখন পর্যন্ত আমাদের এই প্রতি বছরই প্রোডাকশন বাড়তি আছে। জানতে চাই আপনার কাছ থেকে কৃষিতে ভর্তুকির যৌক্তিকতা, যেহেতু এই দেশ বিকাশের জন্য অবশ্যই শিল্পায়ন বা শিল্প কারখানার বৃদ্ধি, সম্প্রসারণ সবই প্রয়োজন আছে। আপনার ব্যাখ্যা কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নেতৃত্বে ক্ষমতা আসার পর থেকে কৃষিতে বেশ কিছু ইনপুটের উপর, উপকরণের উপরে, তো সার, বীজ এবং আমাদের ইরিগেশন প্রতিটা ক্ষেত্রে কিন্তু ভর্তুকি দেওয়া হচ্ছে। স্পেশালি সারের যদি উদাহরণ শুনি, 1 কেজি ইউরিয়া সার উৎপাদন করতে খরচ হয় 40 থেকে 50 টাকা পার কেজি, সেটা কিন্তু বিক্রি হচ্ছে এখন 16 টাকায়। ভর্তুকির পরিমাণটা শুধু দেখাচ্ছি। টিএসপি, এমপি, এই যে ইম্পর্টেন্ট সারগুলেন কৃষক কিন্তু আগে দিত না, যেহেতু দাম বেশি। সেইটাকে, যেটা প্রোডাকশন কস্ট 70 থেকে 80 টাকা, সেইটাকে এখন কিন্তু 20 থেকে 25 টাকার মধ্যে বাজারে বিক্রি করা হচ্ছে। আর এই ভর্তুকির সবচেয়ে সুবিধা হলো, এই ভর্তুকি কেউ মেরে খেতে পারবে না। কৃষক যেহেতু রেট ফিক্স করা থাকে, সে কিন্তু ভর্তুকি মূল্যেই একদম গ্রামগঞ্জে গিয়ে কিনতে পারবে। এটা এখানে অনেক সময় দেখা যায় কোনো একটা পার্টিকুলার মেশিনে যদি আমরা ভর্তুকি দিই, একজন কৃষক বেনিফিট পাইল, কিন্তু এইখানে যেহেতু সার সবাই কিনবে, এখানে যদি ভর্তুকি দেওয়া যায়, আমরা দেখতেছি যে এত টাকা ভর্তুকি যাচ্ছে, কিন্তু সেই ভর্তুকিটা ডিস্ট্রিবিউট হচ্ছে একদম যারা রিয়েল ফার্মার, যাদের সার দরকার, সার আপনি ইচ্ছে করে অন্য কিছু করতে পারবেন না, কাজে এটা রিয়েল কৃষকের মধ্যে ডিস্ট্রিবিউশন এই ভর্তুকিটা হচ্ছে। এখন কোন প্রজাতির ধান বিঘা প্রতি সবচেয়ে বেশি হারে ফলন দিচ্ছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস, আমি নিজেই অবশ্য যদিও ধান নিয়ে গবেষণা করি না, আমি নিজে যে থিওরি দিচ্ছি একটা, সেটার নাম হলো 4 ফসল ভিত্তিক ফসল ধারা। আপনি সারা দেশে গড়ে এখন 2টা ফসল আবাদ হয়। আপনি দিনাজপুরের মতো জায়গায় গেলে 2টা ধান করে, তারা কিচ্ছু করে না। এখন সেখানে গবেষণার মাধ্যমে আমি সেটা টিম লিডার ছিলাম এবং আরও অন্যান্য বিজ্ঞানীরা ছিলেন। আমরা ফসলের ধারা পরিবর্তন করেছি, বলছি যে 4টা ফসল করতে হবে। কেন করতে হবে? আমার জমি কিন্তু সীমিত, এই সীমিত জমির মধ্যে আমাকে প্রোডাকশন করতে হবে। আজকে যে এখন ধান কাটা চলতেছে, বড় ধান, যেটা অনেক জায়গায় ডুবেও গেছে, এই বড় ধান কেটে আমার টেকনোলজি অনুযায়ী এক্ষণে আউশ ধান লাগাতে হবে, ট্রান্সপ্লান্ট করতে হবে আউশ ধান। এই আউশ ধান আজকে মে মাসে লাগাইতে পারলে 1st উইকে বা 2nd উইকে, মে, জুন, জুলাই মাসে এটা হারভেস্ট করে আবার আমন ধানে যেতে হবে। অর্থাৎ আমাদের 3 ফসল, 3টা, যদি ইচ্ছে করি আমরা 3টা ধান, আর একটা নিব সরিষা অথবা আলু, শীতকালে গিয়ে সেটাও করা সম্ভব। এই 4 ফসলের যে ফসল ধারা, এটাই আগামী দিনের আমরা যেটা চ্যালেঞ্জ দেখতেছি, যে জমি কমবে, মানুষ বাড়বে, এটা কি অন্তত বেশ কিছু বছরের জন্য আমাদের খোরাক যোগাবে। আমি আমার এলাকার কথা বলি। আমি ধরেন সিরাজগঞ্জের তারাস থানার চলনবিল এলাকার একজন মানুষ। আমার এলাকায় মাত্র 1 ফসলই আবাদ হয়, সেটি হচ্ছে এই বড় মৌসুম, যেটাকে ইরি হিসেবে বলা হয়, ইরিগেশন, ইরি চাষ করা হয়। এরপরে এই ফসলটা কেটে ফেলার পরে বর্ষা চলে আসে, আর কোনো পানি। যেটা এই এলাকার জন্য বিশেষ কোনো প্রকল্প বা বিশেষ কোনো গবেষণা আছে? বিশেষ গবেষণা এখন আমরা বলতেছি, আপনার কৃষি গবেষণা থেকে সেটা বেড়েছে এবং বাংলাদেশেই এটা আছে। আপনি এখন এই হাওর এলাকা এবং আপনার এলাকা, 2 এলাকাতে কিন্তু বিপদ চলতেছে, মানে চলনবিল পানি আছে।
এখন নতুন প্রযুক্তি হলো আমাদের ভাসমান যে প্রযুক্তি এই দেশেই ছিল, জাতিসংঘ থেকে স্বীকৃতি পাইছে, কিন্তু এটা মাননীয় প্রধানমন্ত্রীকে একটা পুরস্কারও দেওয়া হয়েছে এই কাজের জন্য। কারণ ক্লাইমেট চেঞ্জের কারণে সারা দেশে যখন পানি আসবে তখন কৃষক কি আমার বুঝে থাকবে হাত, তখন এই যে ফ্লোটিং এগ্রিকালচার অর্থাৎ কচুরিপানা দিয়ে একটা ধাপ তৈরি করে সেই ধাপের মধ্যে আপনি বিভিন্ন ধরনের সবজি আবাদ করতে পারবেন। কৃষি গবেষণার আরও উন্নয়নে মধ্যম আয়ের দেশে অগ্রযাত্রার পথে একজন বিজ্ঞানী হিসেবে কৃষি অর্থনীতির বিকাশে আপনার কোনো কথা বলার থাকে, কোনো বার্তা দেবার থাকে? আমি প্রথম যে বার্তাটা দেব সেটা পলিসি মেকারদের জন্য, এদেশের জনগণকে জানানোর জন্য, এবং যারা সংসদ সহ বিভিন্নখানে আছেন মন্ত্রী হিসাবে তাদের কাছে অনুরোধ যে গবেষণায় আরও বেশি প্রশিক্ষণ, লেটেস্ট টেকনোলজির উপরে আমাদের জ্ঞান অর্জনের জন্য বিজ্ঞানীদের বাইরে পাঠাতে হবে। আমরা জানি হয়তো বা টাকা বেশি লাগবে, কিন্তু কিছু না কিছু বিজ্ঞানিক আমাদের যারা ব্রিলিয়ান্ট আরও বেশি ভালো অবদান রাখতে পারবে তাদেরকে আমাদের উন্নত দেশে যারা গবেষণায় অনেক দূর এগিয়ে গেছে তাদের দেশ থেকে প্রশিক্ষণ নিয়েছে। এবং প্রশিক্ষণ জিনিসটা বিজ্ঞানীদের জন্য অবশ্যই সর্বাগ্যের দরকার, নইলে গবেষণাও কিন্তু ওইভাবেই একটা স্টেজ গিয়ে থেমে যাবে অথবা ওইভাবে আমাদের উন্নত করা সম্ভব হবে না। ডক্টর রফিকুল ইসলাম মন্ডল, অনেক ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আরআরএম বিজনেস বাংলাদেশের কৃষি গবেষণা এবং অর্থনীতির নানা দিক নিয়ে। ডক্টর রফিকুল ইসলাম মন্ডল যেমনটি বলছিলেন, বাংলাদেশের সকল ক্ষেত্রেই উন্নয়ন এবং বিকাশের জন্য এগিয়ে চলার এই ধারায় দরকার গবেষণার জ্ঞান বৃদ্ধি করা, গবেষণার তৎপরতা বৃদ্ধি করা, সেটি সরকারি বেসরকারি পর্যায়ে তো বটেই, এবং এই জ্ঞান এর ট্রান্সফার বা বিকাশ সেটি বৈদেশিক সহযোগিতা কিংবা উন্নত দেশের সাথে কোলাবোরেশন যেভাবেই হোক না কেন, বাংলাদেশের এই বিকাশের অগ্রযাত্রা এই ধারা অব্যাহত থাক, এই শুভ প্রত্যয় শেষ করছি আজকের অনুষ্ঠান। সবার জন্য শুভকামনা, সবাই ভীষণ ভালো থাকবেন।